ছোটবেলায় মা রাজিমার কাছে অনেক মহাভারতের গল্প শুনেছি, কত রোমাঞ্চের হয়েছে। কিন্তু এই গল্পের ভেতরে এত যন্ত্রণা লুকিয়ে আছে তা আমি বুঝতে পারিনি মিহির। ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করছে, ভাইকে হত্যা করছে, তার রাজ্য ছিনিয়ে নিচ্ছে। এসব শুনতেই কত ভালো লাগে, কিন্তু যদি বাস্তবে ঘটে। আমার একটা কথা শুনবে? এতটা ভেবো না। মিহির, তুমি আমাকে বারবার সচেতন হতে বলো, আর তুমি আমাকে ভাবতে বারণ করছো। আচ্ছা মিহির, ভাবনা চিন্তা না করলে আমি কি করে সচেতন হব বলতে পারো? দেখো খনা, সচেতন হওয়ার অর্থ এই নয় যে ভেবে ভেবে কষ্ট পাওয়া। চিন্তা ভাবনার উদ্দেশ্য হলো বাস্তবকে বোঝা এবং সেই মতো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। বুঝেছো? খনা, জীবনটা অনেক বড়, অনেক ঘটনাবহুল, আর এই জীবনে চলার পথে অনেক ঘটনার সম্মুখীন হতে হয় যা আগে কোনোদিনও ঘটেনি। এটাই তো জীবন, এই নিয়েই মানুষকে চলতে হয়, তাকে মেনে নিতে হয়। আর যাদের উপর আমরা নির্ভর করি, যারা আমাদের আপনজন, তারা যদি বদলে যায়, যেমন ভাই কাকা বদলে গেছে, এটাও কি মানতে পারা যায় মিহির? তখন সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় না? কেউ যদি সম্পর্কের মূল্য না দেয়, তার মানে তো এই নয় যে সম্পর্কের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে। পৃথিবীতে কোনো সম্পর্কই খারাপ না খনা। কথা হলো মানুষ তাকে কি চোখে দেখে আর কিভাবে তার মূল্য দেয়। তাহলে সব সম্পর্কের ভবিষ্যতে মানুষের উপর নির্ভর করে, তাই তো? কিন্তু মানুষ যে লোভ লালসায় ভরা মিহির, সেরকম হলে তো। খনা, এতটা উত্তেজিত হও না। শুধুমাত্র লোভের কারণেই মানুষ বদলে যায় না। অনেক সময় পরিস্থিতির কারণেই তাকে অনেক কিছু করতে হয়। পরিস্থিতি? হ্যাঁ খনা, দেখো না, হতে পারে এই যে আমাদের বন্ধুত্ব, হতে পারে ভবিষ্যতে আমাদের বন্ধুত্ব রাখা সম্ভব হলো না। আমরা হয়তো আমাদের প্রতিপক্ষ হয়ে উঠব। সেরকম কিছুই হবে না মিহির। তুমি আমার আর রাজ পরিবারের জন্য যা করেছো, তার জন্য আমরা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার দেখানো পথ ধরে আমরা এগোবো, তোমার চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা কি করে একে অপরের প্রতিপক্ষ হব? আমিও তো তা চাই না, কিন্তু ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। মিহির, যদি কোনো দিনও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, প্রতিপক্ষ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আমি আর বিলম্ব করব না, হাসি মুখে নিজেকে শেষ করে ফেলব। না খনা, না, দয়া করে এরম কথা মুখে এনো না। মুখে না আনলেও আমি সেটাই করব মিহির, তুমি দেখে নিও। অন্য কারো কথা আমি জানি না, কিন্তু আমার প্রাণ থাকতেও আমি আমাদের এই বন্ধুত্বকে নষ্ট করব না মিহির। তোমাদের সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম। আশা করি মহানামা আমার সম্মান রাখবে। সে খুব শীঘ্রই নিজেকে সংশোধন করবে। ভাগ্যিস রাজিমা আমাকে বুঝিয়েছিলেন, প্রত্যেক মানুষের একটা সুযোগ অবশ্যই প্রাপ্য। তা না হলে যে অধর্ম হয়,
চমৎকার। ওদিকে মহানামা যন্ত্রণায় ছটফট করছে, আর তুমি তুমি এখানে আনন্দ উপভোগ করছো। কেন দিদি, তুমি কেন এই কথা বলছো? আমি ঠিকই বলছি উপদেশ, তোমার মুখের ভাষা তোমার মনের কথা বলে দিচ্ছে। মনের কথা? কিরকম মনের কথা? মহানামার জীবন শেষ করে দিতে পেরে তুমি অত্যন্ত আনন্দিত। না দিদি, আমি মহানামার জীবন শেষ করে দিইনি, আমি তাকে নতুন জীবন বাঁচার সুযোগ করে দিয়েছি। দিদি, তোমার কি একবারের জন্য মনে হয় না যে সে যা অপরাধ করেছে তার জন্য সে যা শাস্তি পেয়েছে সেটা যথেষ্ট লঘু শাস্তি? না, মনে হয় না উপদেশ। মহানামা কোনো অন্যায় করেনি, সে তার অধিকারের জন্য লড়াই করেছে, কারণ এই সিংহলের সিংহাসনের জন্য সেই যোগ্য ব্যক্তি তুমি নও। মানছি, মানছি সেই যোগ্য ব্যক্তি, মেনে নিচ্ছি, কিন্তু দিদি একবার বলো তো, সে যদি ভালোবেসে একবার আমাকে বলতো যে দাদা আমার এই সিংহাসন চাই, আমি তাকে হাসি মুখে কি ছেড়ে দিতাম না? আমি নিজের হাতে তার অভিষেক করতাম। নাটক করো না উপদেশ। তুমি মুখে যতই বলো মহানামাকে ভালোবাসার কথা, কোনোদিনও তুমি তাকে আপন করে ভাবোনি। তাকে নিজের সৎ ভাই ছাড়া তুমি অন্য কিছু ভাবোইনি কখনো। সমস্ত পরিকল্পনা তোমার, তুমি যাতে সিংহলের রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে রাখতে পারো চিরদিনের জন্য। ব্যাস 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 দিদি, আমি অনেকক্ষণ ধরে তোমার প্রলাপ শুনছি, ব্যাস নিজেকে আর নিচে নামিও না। আমি নিচে নামছি? হ্যাঁ, এর আগে যখন খনার সাথে সেই বিপদ ঘটেছিল তখন প্রমাণ হয়েছিল যে তুমি দোষী, সব প্রমাণ তোমার বিরুদ্ধে ছিল, তবু আমি তোমার কিচ্ছু বলিনি, তোমায় ছেড়ে দিয়েছি। কেন জানো? কারণ তুমি আমার লোক বলে, আমার নিজের লোক বলে। দিদি, তুমি শুধু মহানামার কথাটাই ভাবছো। দিদি, তুমি আমার কথাটা একবারের জন্য ভাবছো না। আমার মনে কতটা বেদনা হয় তুমি কিচ্ছু বোঝো না দিদি। আমি যদি মহানামার বিচার রাজা হিসেবে করতাম তাহলেও কোনোদিন বাঁচতে পারতো না, কিন্তু আমি তা করিনি। আমি আমি তার বিচার এক ভাই হিসেবে করেছি দিদি, ভাই। কিন্তু দিদি, তোমরা কিছুতেই আমাকে ঠিক বুঝে ওঠোনি দিদি। কেন দিদি, কেন? কেন বোঝো না? মহানামা কিন্তু প্রকৃত দোষী নয় উপদেশ। প্রকৃত দোষী যদি কেউ হয় সে আমি তাকে ভুল বুঝিয়েছিলাম। মহানামার কোনো দোষ নেই, ওকে তুমি ছেড়ে দাও। না দিদি, তা হয় না। রাজতন্ত্রের কিছু রীতি নীতি থাকে, সেটাকে আমাকে মেনে চলতে হয়। আমি যদি মহানামাকে ক্ষমা করে দিই তাহলে প্রজারা ভাববে নয় রাজা দুর্বল, আর নতুবা মহানামা রাজার ভাই বলে তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, আর সেটা সম্ভব নয়। তবে হ্যাঁ দিদি, একটা কথা, আর কোনো দিনও মুখে ওই সৎ কথাটা এনো না। এই কথাটা শুনলে আমার মনে বড় বেদনা হয়, সেটা তুমি বুঝবে না। আর হ্যাঁ, যদি পারো তাহলে মহানামাকে সৎ পথে থাকতে বলো, সে যাতে আবার আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। চলে দিদি। কুমার, কেমন আছো কুমার? কোথা থেকে কি সব হয়ে গেল বলো তো? কত আনন্দে হাসি খুশিতে আমরা দিন কাটাচ্ছিলাম, আর
তোমার সদ্য বিবাহ হয়েছে কুমার। এই সময় তো তোমার সমৃদ্ধির সাথে সুখে শান্তিতে সংসার ধর্ম করা উচিত। আর দেখো, আমি তো এখনো ভাবতে পারছি না। তোমার এই শাস্তির ব্যাপারটা আমি একেবারে মন থেকে মানতে পারছি না কুমার। তুমি একদম চিন্তা করো না, আমি মহারাজের সাথে তোমার মুক্তির ব্যাপারে খুব তাড়াতাড়ি কথা বলবো। দেখো মৌরানী, আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। তাছাড়া শাস্তির বিধান হয়ে গেছে, তা কার্যকর করা হয়েছে, আর তাই এখন মহারাজের কাছে গিয়ে অনুরোধ করাটা অর্থহীন। একটু আগে শুয়ে শুয়ে আমি কি ভাবছিলাম জানো? ভাবছিলাম এই পৃথিবীতে সবকিছু কত তাড়াতাড়ি পাল্টে যায়, আর মানুষের সম্পর্কগুলো তার থেকে রেহাই পায় না। এত ভেঙে পড়ো না কুমার। আমি যখন বলেছি তখন একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করবো, তুমি দেখো। পুরানি, আমার আর কারোর কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই, এমনকি তোমার থেকে তো নয়। আমি কি দোষ করলাম কুমার? তুমি আমার উপর কেন রেগে যাচ্ছ? পৌরাণী, তুমি কি সব ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কি বলেছিলে? এই মুহূর্তে পরাজিত রাজার স্ত্রীরা কি করেন? হয় তারা নিজের সম্মান বাঁচাতে নিজের হাতে অগ্নিকুণ্ড সাজিয়ে তাতে ঝাঁপ দেয়, আর নয়তো বিজয়ী রাজার হাতে তার সম্মান সমর্পণ করে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কি করবো বলো? সে সময় আমার একেবারেই মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না তোমার? সেই জন্য যা মনে এলো তাই আমাকে বলে গেলে। কাকে বললে তুমি? যে কিনা সব সময় তোমাকে নিজের মায়ের মতো ভেবে এসেছে। পারলে বলতে বৌরানী, পারলে। তুমি দয়া করে আমাকে ভুল বুঝো না কুমার। ভুল আমি তোমাকে বুঝিনি, তুমি আমায় ভুল বুঝেছো। তাকাও আমার দিকে পৌরাণী, তাকাও আমার দিকে। কি মনে হচ্ছে আমাকে? লোভ লালসায় ভরা একটা হিংস্র জন্তু, জানোয়ার। পৌরাণী, আমি মানছি আমি খুব খারাপ, কিন্তু ভগবান জানেন আমি তোমাকে আর কনাকে খুব ভালোবাসি। তোমাদের কোনো ক্ষতি করতে আমি চাইনি কখনো। আমি জানি কুমার, আমি জানি। তোমার এইভাবে বলার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল বৌরানী। তোমরা আমাকে বন্দি করে রাখলেও আমার ভাবনা চিন্তা, আমার সত্যি কথা বলার সাহসকে তোমরা বন্দি করে রাখতে পারবে না। একটা জিনিস মনে রাখবে, বাঘকে তুমি যতই খাঁচায় আটকে রাখো, বাঘ কিন্তু বাঘই থাকে, সে অন্য কিছু হয়ে যায় না। শান্ত হও কুমার, কুমার শান্ত হও। আচ্ছা বৌরানী, মাঝে মধ্যে তুমি এখানে আমার সাথে দেখা করতে আসবে তো? বলো না, আসবে না? আসলে তুমি যদি আমার সঙ্গে এখানে দেখা করতে আসো বৌরানী, আমার খুব ভালো লাগবে।
এই প্রাসাদে আমার ভালো চায় এমন লোকের সংখ্যা তো খুব কম। তুমি তো আমার সব থেকে প্রিয় মানুষ, সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী, তাই না? আসবে না বউরানী? খনা, খনা, কি হয়েছে? ভাবছি আগামী দিনে না জানি কত ঘটনার সাক্ষী হতে হবে আমাকে। কত মানুষের রক্তপাত হবে, কত বিচার সভা বসবে, কত মানুষকে বন্দি করার নির্দেশ দেওয়া হবে। আচ্ছা চলো, মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? রক্তকে জলের মতো বয়ে গেলেও কোনো বিশেষ প্রভাব নেই। হয়তো কারোর কাছে সত্যি এর প্রভাব পড়ে না, হয়তো প্রভাব পড়লেও তারা সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করে। এরকম মানুষদের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত জয়? এদের কিভাবে প্রতিরোধ করা সম্ভব? দেখো খনা, শয়তানকে সমূলে বিনাশ করা যায় না, তাকে আটকানো যায়, আর আমাদের সেটাই করতে হবে। খনা, তুমি এসব নিয়ে এত ভেবো না, শুধু সচেতন থেকে বাস্তবকে বোঝার চেষ্টা করো। দেখবে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর ভাই কাকা, তার কি হবে? জানি না খনা, আমিও ঠিক বুঝতে পারছি না। সে এখন বন্দী, তার মধ্যে পরিবর্তনের ইঙ্গিত পেলে তবেই তাকে মুক্তি দেওয়া হবে। কথাটা বলতে এবং ভাবতে যতটা সহজ, বাস্তবে কিন্তু তা মোটেও সহজ নয় খনা। তাহলে কি আবার নতুন করে ঝড় আসবে? তোমার ভাই কাকা সিংহলের প্রাসাদে ঝড় হয়ে আছড়ে পড়বে কিনা জানি না খনা, তবে মন্ত্রিসভায় ঝড় উঠবেই। এমনকি মন্ত্রিসভা দ্বিধা বিভক্ত হতে পারে। মন্ত্রীমশাইদের অনেকেই হয়তো তোমার ভাই কাকাকে সমর্থন করবেন। স্বয়ং? হ্যাঁ খনা, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। এ তো আরো বেশি ভয়ঙ্কর। ঠিকই বলেছ, প্রত্যক্ষ সংঘাতের চেয়ে পরোক্ষ সংঘাত অনেক বেশি বিপজ্জনক। সব কিছুর সাথে লড়াই করা যায় খনা, কিন্তু নিজের ছায়ার সাথে কোনো মতেই লড়াই করা যায় না। এর মানে তো বাবাকেও প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ খনা, সেটাই তো উচিত। আর প্রজারা, তাদের প্রতিক্রিয়া কি হবে? তারা কি বাবার নির্দেশকে আহ্বান জানাবে, নাকি তাদের যাবতীয় সমবেদনা ভাই কাকাই পাবে? আর বাবার শত্রুরা, তারা কি ভাতৃদ্বন্দ্বের সুযোগ নেবে না? খনা, আমি সব বুঝতে পারছি। দেখো, নিয়তিকে তো কেউ আটকাতে পারে না, কিন্তু আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমার ভাবনা শুধু একটাই, সিংহলে যেন রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত না হয়, প্রজাদের সুখ শান্তি যেন বজায় থাকে।
আমার উপর বিশ্বাস রাখো খনা। তোমার জয়ম থাকতে তোমার আশঙ্কা কোনোদিনই সত্যি হতে দেবে না।